দর্শক সবাইকে আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। কিভাবে বাংলাদেশ পাকিস্তানের জনগণের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা যায় তা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় সফররত দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইসহাক দার। এ সময় পাক উপপ্রধানমন্ত্রী আশা করেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এবং এগিয়ে যাবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে সন্ধ্যায় তার গুলশানের বাসভবন ফিরোজায় আসেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৈঠকে গুরুত্ব পায় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি। এছাড়া সার্ক ও পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই নেতা। শারীরিক অবস্থা নিয়েই ওনারা কুশল বিনিময় করেছেন এবং একজন আরেকজনের খোঁজ নিয়েছেন এবং এক একজন সুস্থ থাকার জন্য উনিও দোয়া চেয়েছেন, ওনারাও দোয়া করছেন এবং করবেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন জানান, রাজনৈতিক ইস্যু নিয়ে বৈঠকে তেমন আলোচনা হয়নি। জোর দেওয়া হয়েছে দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নের বিষয়। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে। ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশটা নির্বাচনের দিকে যাচ্ছে এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে সে কথা বলেছেন। বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে। 2018 সালে কারাবন্দী হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এই প্রথম কোনো দেশের মন্ত্রী পর্যায়ের কোনো নেতা সাক্ষাৎ করলেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার বিকেল 5টার দিকে সংলাপের প্রথম অধিবেশন শুরু হয়। সংলাপে রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দিনের পর দিন শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। জোরপূর্বক নয়, নিজেদের অধিকার মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা। এ সময় বাংলাদেশে আশ্রয় নেয়া, তাদের উপর নির্যাতন, ক্যাম্প জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন রোহিঙ্গা প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, এই সংলাপের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি রোডম্যাপ তৈরি করতে চায় বাংলাদেশ। দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন সম্মেলনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সম্মেলনে অংশ নেবেন সোমবার। সংলাপের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। Why have the Rohingya been scattered across borders for years and years? It is because international community has been unwilling to act decisively. Their silence and inaction allowed our suffering to continue. সম্মিলিতভাবে একটা আলোচনার মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটা চেষ্টা কিভাবে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথটা উন্মুক্ত করা যায়। গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি, সাময়িক বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন। সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশটিতে ঢোকেন আরিফ। তাকে 14 দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। আরিফের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় রংপুর মহানগরীতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন আরিফুজ্জামান আরিফ। 16 জুলাই জিলা স্কুল থেকে আসা শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয়ার মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। ওই দিন দুপুরেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে আন্দোলনকারীরা যখন অবস্থান নিতে চায় তখন এসি আরিফের নেতৃত্বেই হামলা হয়। ওই সময়ই গুলিবিদ্ধ হন আবু সাইদ। তার মরদেহ ছিনিয়ে নেওয়া সহ পুরো ঘটনার নির্দেশদাতা ছিলেন আরিফ। অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। সুন্দরভাবে আন্দোলনটা করতেছিলাম। পরবর্তীতে দেখা যায় যে আমরা যখন আগাবো, যখন পুলিশরা বিভিন্নভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করতেছিল, হঠাৎ করে আমার উপর আক্রমণ শুরু করলো। গাড়িতে লাশ তুলে নেওয়া হয় এবং লাশ তুলে নিয়েছে, এই জন্য আমাদের কয়েকজন গাড়িতে পর্যন্ত উঠে যায় যে লাশ আমরা দিব না, কিন্তু এক পর্যায়ে দেখা যায় পুলিশ লাঠিপেটা করে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সবচেয়ে আগ্রাসী ছিল এসি আরিফ এবং তার নেতৃত্বাধীন সবকিছু হচ্ছিল এইখানটায়।
5 আগস্টের পর ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএনে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় আরিফকে। এরপর গা ঢাকা দেন তিনি। পরে আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। এছাড়াও গণ অভ্যুত্থানে 3টি হত্যা এবং 2 জনকে হত্যা চেষ্টা মামলার আসামিও আরিফ। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আরিফ। উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্ট পার হওয়ার সময় তাকে আটক করে বিএসএফ। পরে তাকে দেশটির স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়। বিজিবি আমাদেরকে বলল যে আরিফুজ্জামান নামে একজনকে স্বরূপনগর থানায় হ্যান্ডওভার করেছে পুলিশ কর্মকর্তা। পরবর্তীতে আমরা আরিফুজ্জামান এই নাম আমাদের পুলিশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখলাম যে তিনি রংপুর মেট্রোপলিটনে ছিলেন, পরে ওখান থেকে বদলি হয়েছিল এপিবিএন 2-তে। এরপর উত্তর 24 পরগনার একটি আদালত আরিফকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হল নবগঠিত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রস্তুতি সভা। বাংলাদেশের সাবেক অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে ইস্ট লন্ডনের একটি হলে আয়োজন করা হয় এই সভার। সংগঠনের সভাপতি ব্যবসায়ী সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে এটি পরিচালনা করেন সেক্রেটারি মোহাম্মদ অদুত আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন সংগঠনের চিফ প্যাট্রন এবং সাবেক এমপি এম নাসের রহমান। আয়োজনে 9 সেপ্টেম্বর ইস্ট লন্ডনের বেথনাল গ্রিনের আট্রিয়াম হলে মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শরীফুজ্জামান চৌধুরী, আব্দুল মুহিত খান বাদশাহ, মুজিবুর রহমান, আব্দুল ওয়াহিদ বকশি, শামীম আহমেদ, রিয়াদ আহাদ সহ আরও অনেকে। সৌদি আরবে যাত্রা শুরু করলে আরও একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। রাজধানীর রিয়াদের গুরুত্বপূর্ণ স্থানে উদ্বোধন করা হয় এশিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির যৌথ স্বত্বাধিকারী মোস্তফা হোসেন, হৃদয় মিয়া এবং শেখ জাহিদুল ইসলাম। এছাড়াও এই আয়োজনে অংশ নেন বহু প্রবাসী। রেস্তোরাঁটির রিয়াদ এয়ারপোর্টের কাছাকাছি স্থানে হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা, কারণ এই অঞ্চলে দেশীয় খাবারের কোনো দোকান ছিল না। আশেপাশে 10-15 কিলোমিটারের ভিতরে কোনো রেস্টুরেন্ট ছিল না। এখন আমরাই প্রথম এখানে প্রতিষ্ঠান খুলেছি। এই এরিয়াতে আগে বাঙালি হোটেল ছিল না, আমরা খুব অসুবিধার মধ্যে ছিলাম। এই হোটেল হওয়াতে আমরা খুব উপকৃত। অনেক কিছুই খাবার দাবারে আছে, গরুর মাংস, কালাবোনা এবং খিচুড়ি, মুরগ পোলাও। সকাল টাইমে আপনারা যদি আসেন, যত বাঙালি আছেন তারা বাঙালি খাবার পাবেন এখানে। হাজার বছর পরেও গুরুত্ব পাচ্ছে ওমানের সালালায় অবস্থিত একটি মসজিদ। প্রচলিত আছে ইসলাম ধর্মের নবী হজরত ইউনুস আলাইহিস সালাম স্মরণে তৈরি করা হয় মসজিদটি। আধ্যাত্মিক গুরুত্ব ছাড়াও স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এই মসজিদ। সুযোগ পেলেই তাই স্থানটি পরিদর্শনে বের হন ওমানের স্থানীয়রা সহ প্রবাসী বাংলাদেশিরাও। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সমুদ্র পাড়ে আছড়ে পড়ছে ঢেউ। নৈসর্গিক এই সৌন্দর্য ছাড়াও ওমানের পর্যটন নগরী সালালার এই স্থানটিতে রয়েছে প্রাচীন এক স্থাপনা, যা এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। কথিত আছে 40 দিন মাছের পেটে অবস্থানের পর নবী ইউনুস আলাইহিস সালামকে এই সমুদ্র তীরেই নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এখানেই গড়ে ওঠে একটি মসজিদ। হাজার বছর পরেও যা নিয়ে আগ্রহের কমতি নেই। হযরত ইউনুস আলাইহিস সালাম এই মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন মাছের পেটের মধ্যে থেকে বের হয়ে যখন মাছে ছেড়ে দিয়েছেন ইউনুস পড়ার পরে, তখন থেকে এই জিনিসটা এখানে নাজিল হয়েছে। এখানে ওনাকে সমাধিত করা হয়েছিল। স্থাপত্য শৈলী ও আধ্যাত্মিকতার সংমিশ্রণে তৈরি মসজিদটি দেখতে ভিড় করেন প্রবাসীরাও। নবীর স্মৃতি বিজড়িত স্থানটি নিজ চোখে দেখতে পেয়ে খুশি তারা। আমার দেখার খুব ইচ্ছে ছিল, আমি দীর্ঘ 12 বছর মনে আছে, কিন্তু আসার সময় হয় নাই। এবার আসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আমরা এখানে সালালাতে আসছি, অনেকগুলো নবী, ইমরান নবী, আরিফ নবী, এখানে ইউনুস নবীর কবর দেখতে আসছি। অন্যতম এই পর্যটন ক্ষেত্রটি রক্ষণাবেক্ষণ করে থাকে ওমান সরকার। 24 ঘন্টা প্রবেশের অনুমতি থাকলেও বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে স্থানটিকে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হল অস্ট্রেলিয়া। সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন সহ 40টিরও বেশি স্থানে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছেন
লাখো নাগরিক। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ যোগদান এই বিক্ষোভে। তেল আবিবের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ গাজার মানুষের পাশে দাঁড়ানোর দাবি জানান তারা। গণমানুষের বিক্ষোভের এই দৃশ্য অস্ট্রেলিয়ার। ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলতে ব্যস্ত শহর মেলবোর্নে জড়ো হন লাখখানেক মানুষ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে রোববার দিনভর উত্তাপ ছড়ায় পুরো অস্ট্রেলিয়ায়। অংশ নেন সাধারণ নাগরিক, শিক্ষক, ছাত্র, কর্মজীবী সহ নানা স্তরের মানুষ, যাদের সবার মুখেই ছিল ফিলিস্তিনের স্লোগান। অস্ট্রেলিয়ানরা গাজায় গণহত্যা ও ক্ষুধা সহ্য করবে না, এটা সেই শক্তিশালী বার্তা। আমরা চাই অস্ট্রেলিয়ান সরকার যাতে গণহত্যা বন্ধ চাওয়া দেশগুলোর সাথে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। আমাদের গণহত্যা বন্ধের দাবি ন্যায্য। এদেশের জনসাধারণ আমাদের পাশে আছে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি একটি বিভ্রান্তি মাত্র। আমরা নিষেধাজ্ঞা ও অস্ত্র বাণিজ্যের অবসান জানাই। বিক্ষোভে আলোচিত মানবাধিকার কর্মী এমনকি বহু রাজনৈতিক নেতৃবৃন্দও অংশ নেন। ইসরায়েলের কাছে অস্ত্রের বিক্রি দেখে অস্ট্রেলিয়ানরা শঙ্কিত। এটা বন্ধ করতে হবে। আমাদের কণ্ঠস্বর সত্যি স্পষ্ট। আমরা শান্তি চাই, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাই। রাজধানী ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, ডারউইন সহ আরও বেশ কয়েকটি শহরেও অনুষ্ঠিত হয় বিক্ষোভ। জনসমাগম ও পরিসরের দিক থেকে এটিকেই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সমাবেশ হিসেবে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।